নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল মোবাইলের আওয়াজেই প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গেল। এত সকালে কে ফোন করেছে এটা বলতে বলতেই প্রিয়াঙ্কা ফোনটা তুলল। তখনই ফোনের ওপার থেকে তার দাদার গলার আওয়াজ শোনা গেল। প্রিয়াঙ্কা, বাবার শরীর খুব খারাপ। কালকে সন্ধ্যার থেকে ওনার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। কাঁদো কাঁদো গলায় তার দাদা তাকে এই খবর দিল আর ফোন কেটে দিল। বিষ্ণুচরণ বাবু নিজের জীবনের শেষ দিন গুনছিল। তিনি বিছানায় শুয়ে শুয়ে নিজের অতীতের কথা চিন্তা করছিলেন। অন্তিম মুহূর্তে ওনার সমস্ত জীবন যেন ওনার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠছিল। বাড়ির আর্থিক পরিস্থিতি লক্ষ্য করে অল্প বয়সেই তিনি কাজ করতে শুরু করেছিলেন। তারপর কয়েক বছর পরে নিজের সঞ্চিত অর্থ দিয়েই নিজের ছোট্ট একটি ব্যবসা শুরু করেছিলেন। ওনার মা বাবার আশীর্বাদেই ব্যবসায় উনি সফলতা অর্জন করতে শুরু করেছিলেন। কয়েক বছর পর ওনার সুস্মিতার সঙ্গে বিবাহ হয়েছিল। সুস্মিতা একটি সরল স্বভাবের মেয়ে ছিল। তিনি বিষ্ণুচরণ বাবুর মাতা পিতাকে অনেক যত্ন করতেন। স্বামী স্ত্রী মিলে নিজের মাতা পিতার সারা জীবন সেবা করেছিলেন এবং ঘর সংসারের বিভিন্ন দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন। বিবাহের প্রায় 5 বছর পর বিষ্ণুচরণ বাবু আর সুস্মিতা দেবীর বড় ছেলে রাজীবের জন্ম হলো। তার 2 বছর পর ওনার ছোট মেয়ে প্রিয়াঙ্কার জন্ম হয়েছিল। কিন্তু বিষ্ণুচরণ বাবু নিজের মেয়েকে সব থেকে বেশি ভালোবাসতেন। ছেলের কথা চিন্তা করার আগেই তিনি সবসময় নিজের মেয়ের কথা ভাবতেন। পড়াশোনার দিক থেকেও প্রিয়াঙ্কাই সব থেকে ভালো ছিল। অপরদিকে রাজীব সাধারণ নম্বর নিয়েই পাশ করত। বিষ্ণুচরণ বাবু সবসময় নিজের ছেলেকে অকম্মার ঢেকি বলে ডাকতেন। তবে রাজীব পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু প্রিয়াঙ্কা সবসময় পড়াশোনায় ভালো ছিল। সে পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে এবং একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। অপরদিকে রাজীব তার পিতার বিজনেস নিয়েই কাজ করতে শুরু করে। মাতা পিতা কিছুদিনের মধ্যেই মেয়ের ভালো পাত্রের সঙ্গে বিবাহ দিয়ে দিল। এদিকে রাজীবও একটি সুন্দর মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। বিষ্ণুচরণ বাবু মনে মনে ভাবলেন, ব্যাস এখন আর কি আছে, মেয়ের বিয়ে একটা ভালো পরিবারে হয়ে গেছে আর বাড়িতেও বৌমা চলে এসেছে। আমরা তো এখন গঙ্গা স্নান করে ফেলেছি। জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমাদের এখন ঘুচে যাবে। ব্যাস আর কয়েক বছরের মধ্যেই নাতি নাতনি হয়ে যাবে। তখন নাতি নাতনিকে নিয়েই সুখে শান্তিতে জীবন যাপন করব আমরা। সময় নিজের গতিতেই অতিবাহিত হতে লাগলো। শারীরিক অসুস্থতার কারণে সুস্মিতা দেবী হঠাৎ করেই বিছানা শয্যা হয়ে গেলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি পরলোক গমন করলেন। সুস্মিতা দেবীর মৃত্যুর পর বিষ্ণুচরণ বাবুর জীবন যেন একেবারে ফাঁকা হয়ে গেছিল। আজ প্রায় 5 বছর হয়ে গেছে সুস্মিতা দেবী মারা গেছেন। এদিকে বিষ্ণুচরণ বাবুও খুব অসুস্থ। তিনি বিছানা শয্যা হয়ে পড়েছেন। বিছানায় শুয়ে শুয়ে চলচ্চিত্রের মতো ওনার পুরনো দিনের কথাগুলো এক এক করে মনে পড়তে লাগলো। বিষ্ণুচরণ বাবুর চোখ জলে ভরে গেছিল। অসুস্থ শুনে বিষ্ণুচরণ বাবুর কিছু আত্মীয় স্বজনরা ওনার সঙ্গে দেখা করতে ওনার কাছে চলে আসলো। সামনের দেওয়ালেই একটি বড় দেওয়াল ঘড়ি টানানো ছিল। ঘড়িতে 5টা বেজেছিল। ছেলে, বৌমা, আশেপাশের পাড়া প্রতিবেশী এবং ওনার আত্মীয় স্বজনরা ওনার চারপাশে ঘিরে বসেছিলেন। সমস্ত ঘরবাড়ি এতটাই নিস্তব্ধ ছিল যেন ঘরে যদি একটা সুইও পড়তো তবে তার আওয়াজও শোনা যাচ্ছিল। এত নিস্তব্ধতা যেন তাদের হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছিল। হঠাৎ করেই বাড়ির বাইরে একটি বড় গাড়ি এসে দাঁড়ানোর আওয়াজ পেল তারা। গাড়ি থেকে প্রিয়াঙ্কা ও তার স্বামী বেরোলো এবং তাড়াতাড়ি তারা দুজনে বিষ্ণুচরণ বাবুর কাছে চলে গেল। ছেলে, বৌমা, আত্মীয় স্বজন, নাতি নাতনি সকলে ওনার বিছানার চারপাশে ওনাকে ঘিরে বসেছিল। ঘরে যখন প্রিয়াঙ্কা আর তার স্বামী পৌঁছলো তখন সমস্ত ঘরে যেন একটি আনন্দের বাতাবরণ ছড়িয়ে পড়ল। এতক্ষণ সকলে তারই তো অপেক্ষা করছিল। নিজের মেয়েকে চোখের সামনে দেখে বিষ্ণুচরণ বাবুর চোখে মুখে যেন আনন্দের প্রকাশ খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছিল। ঘরে ঢোকা মাত্রই প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে নিজের পিতাকে জড়িয়ে ধরল। এদিকে প্রিয়াঙ্কার স্বামীও পা ছুঁয়ে বিষ্ণুচরণ বাবুর আশীর্বাদ নিল। ঠিক সেই সময় ঘরে উকিলবাবু এসে উপস্থিত হলেন।
সমস্ত আত্মীয় স্বজন, ছেলে, ছেলের বউ সকলের নজরই উকিলবাবুর উপরই টিকেছিল। উকিলবাবু প্রপার্টি পেপারস পড়া শুরু করলেন। আমি বিষ্ণুচরণ রায় আমার ঘর বাড়ি সমস্ত কিছু আমার ছেলে আর ছেলের বউয়ের নামে করলাম। আমার দোকান আর ব্যবসার উপরও কেবলমাত্র আমার ছেলেরই অধিকার থাকবে। আমার ব্যাংক অ্যাকাউন্টে যত সম্পত্তি রয়েছে তার অর্ধেক অংশ আমার ছেলে আর ছেলের বউয়ের নামে হবে। তার মধ্যে থেকে 1/4 আমি আমার নাতি নাতনিকে দিয়ে যাচ্ছি, আর 1/4 আমি আমার মেয়েকে দিয়ে যাচ্ছি। প্রপার্টির এমন ভাগ দেখে আশেপাশের সকলে একটু অবাক হয়ে গেল। তারা সকলেই মনে মনে ভাবতে লাগলো, বিষ্ণুচরণ বাবুর মতো এত আধুনিক বুদ্ধিসম্পন্ন মানুষ, যিনি নিজের মেয়েকে এত ভালোবাসতেন, তিনি নিজের মেয়ের জন্য শুধুমাত্র নিজের প্রপার্টির 1/4 রাখলেন। তিনি তো নিজের মেয়ের সঙ্গে খুব অন্যায় করলেন এটা। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, বাবা তুমি এটা কি করলে? প্রপার্টির এমন ভাগ করার সময় তোমার আমার কথা একবারও মনে পড়ল না? তুমি একবারও ভাবলে না তুমি তোমার মেয়ের সঙ্গে কত বড় অন্যায় করছো? নিজের নিষ্কম্মা ছেলেকে তুমি সব কিছু দিয়ে দিলে, আর যেই মেয়ে তোমার নাম উজ্জ্বল করলো, এই সমাজে তোমার মাথা উজ্জ্বল করলো, তাকে তুমি এইভাবে ভুলিয়ে দিলে। তুমি কি জানো না আমাদের দেশের আইনেও বলা আছে ছেলে আর মেয়ে দুজনেরই সমান অধিকার থাকে। নিজের মেয়ের মুখে এই কথা শুনে বিষ্ণুচরণবাবু মুচকি হাসলেন। তারপর বলতে লাগলেন, মা প্রিয়াঙ্কা, আমি সব সময় তোকে তোর ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবেসেছি। আমি সব সময় তোকে নিজের হৃদয়ের টুকরো বলে মনে করেছি। কিন্তু মা তুই বিশ্বাস কর, আমি আজকে যা সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্যেই নিয়েছি। বিষ্ণুচরণবাবু বলতে লাগলেন, দেখ মা, তুই পড়াশোনা শিখতে চেয়েছিলিস, তাই আমি তোকে পড়াশোনা শিখিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি। তারপর তুই তোর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে চেয়েছিস, আমরা তাতেও রাজি হয়ে গেছি, আর তোর পছন্দের ছেলেকেই আমরা আপন করে নিয়েছি। যতটা পেরেছি ধুমধাম করে আমরা তোর বিয়ে দিয়েছি। তোর বিয়েতে আমরা যথাসম্ভব খরচা করেছি। আর যেই আইনের কথা তুই বলছিস, তাহলে মা একটা কথা তো আমিও জানি, এই সমস্ত আইন তাদের উপরই বর্তায় যাদের পূর্বপুরুষের অনেক সম্পত্তি থাকে। আর আমাদের পূর্বপুরুষরা তো খুবই গরিব ছিল, সেটা তো তুই ভালো করেই জানতিস। আমি সারা জীবন কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি, তাই এই সম্পত্তি সম্পূর্ণরূপে আমার সম্পত্তি। আর রইল বাকি সম্পত্তির ভাগ বাটোয়ারার কথা, তবে মা ভালো করে শোন। 3 বছর আগে তোর মা মারা গেছিলেন। তোর মা যখন বেঁচে ছিলেন তখন তোর দাদা বৌদি আমাদের দুজনকে খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন। তোর মায়ের মৃত্যুর পরও তোর দাদা বৌদি আমাকে কখনো একা অনুভব হতে দেয়নি। তারা সব সময় আমাকে অনেক যত্ন করেছে, অনেক ভালোবেসেছে। তারা সব সময় আমার সমস্ত দরকার পূরণ করার চেষ্টা করেছে। আজকে 1 বছর হয়ে গেল আমি বিছানা সজ্জা রয়েছি, কিন্তু তোর বৌদি সব সময় আমার যত্ন করেছে। আমাকে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর থেকে শুরু করে আমার নোংরা কাপড় ধোয়া পর্যন্ত সমস্ত কাজ সে করেছে। সে যদি চাইতো তাহলে আজকালকার মেয়ের মতো নিজের দায়িত্ব থেকে পিছু পা হটতে পারত, কিন্তু সে কখনোই এমনটা করেনি। দেখ মা, মৃত্যুর পর তো এমনিতেই আমার সমস্ত সম্পত্তি তাদের নামেই হয়ে যেত। আমি যদি ভাগ বাটোয়ারা নাও করতাম তাও সমস্ত সম্পত্তি তাদের নামেই হতো, কারণ আমি তাদের কাছেই থাকি আর তারা আমাকে যত্ন আত্তি করে। আর আমার সেই ছেলে যাকে আমি নিষ্কম্মা বলতাম, সেই ছেলে সারা রাত জেগে জেগে আমার পা টিপে দেয়। খাবারের এক একটা দানা হাত দিয়ে টিপে টিপে নরম করে আমার মুখে তুলে দেয়। আমার নোংরা জামা কাপড়, আমার নোংরা বস্ত্র সে ধুয়ে দেয়। তোর মা যখন অসুস্থ ছিল সে বারবার করে তোকে দেখতে চেয়েছিল। তুই একবারের জন্য তোর মার সঙ্গে দেখা করতে আসিসনি। একবারের জন্য তো আসতে পারতিস মা। মানছি মেয়েদের বিয়ের পর বারবার বাপের বাড়িতে আসা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কখনো কখনো এমন সময়ও গেছে যখন আমাদের তোর সব থেকে বেশি প্রয়োজন ছিল। তুই তখনও নিজের মায়ের সঙ্গে দেখা করতে এক বেলার জন্যও আসিসনি। তোর বৌদি মাঝে মধ্যে একা একা কাজ করতে করতে হাঁপিয়ে যেত, তখন সে অনেকবার তোকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু তুই কখনো আসিসনি। তখন নিজের মৃত মাকে দেখার থেকে তোর কাছে বিদেশে ঘোরা সব থেকে বেশি প্রয়োজনীয় বলে মনে হয়েছিল।
এমনটা বলতে বলতেই বিষ্ণুচরণ বাবুর নিঃশ্বাস ঘন হয়ে আসলো। তারপর তিনি শুধু একটা কথাই বলতে পারলেন, তোরা সবাই ভালো থাকিস, আমি তোদেরকে অনেক আশীর্বাদ করছি। এমনটা বলেই তিনি নিজের 2 হাত ওপরের দিকে তুললেন। কিছুক্ষণ পর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিষ্ণুচরণবাবু এই পৃথিবী ছেড়ে তো চলে গেলেন, কিন্তু যেতে যেতে তিনি সকলকে একটি শিক্ষা দিয়ে গেলেন। অধিকার চাওয়ার আগে নিজের দায়িত্বগুলো সম্বন্ধে সচেতন হওয়া উচিত। তাহলে বন্ধুরা, আপনাদের কি মন্তব্য? বিষ্ণুচরণ বাবুর এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্ট বক্সে অবশ্যই নিজের মতামত লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।